সুভাষচন্দ্র বসুর ছাত্রনেতা থেকে দেশনায়ক হয়ে ওঠার পথে জড়িয়েছিল কলকাতা শহর। একসময় যে মহানগরী তার কিশোর হৃদয়কে বিস্মিত করেছে, একদিন সেই শহরের রাজনৈতিক, সাংস্কৃতিক, পৌর নির্মাণের কাজ করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে যেমন কলকাতা শহরের বিশেষ ভূমিকা ছিল, রাজনীতিক রূপে সুভাষচন্দ্র বসুর উত্থানেও কল্লোলিনীর বিশেষ ভূমিকা আছে। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য দল দখল করল কলকাতা কর্পোরেশন। আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করা সুভাষচন্দ্র মনস্থির করেন রাজনীতিতে যোগ দেবেন। কলকাতা কর্পোরেশন নির্বাচনে দেশবন্ধুর প্রধান ক্যাপ্টেন অতএব তিনি। কলকাতা কর্পোরেশনের রাজনীতিতে স্বরাজ্য দলের পক্ষে দাঁড়ালেন যুগান্তর দলের বিপ্লবীরা। বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটিতে যোগ দিলেন ভূপতি মজুমদার, সত্যেন মিত্র, বিপিন গাঙ্গুলি, গোপেন রায়, অমরেন্দ্রনাথ চ্যাটার্জি ও মনোরঞ্জন গুপ্ত। চুক্তি হয় যে তারা সহিংস আন্দোলন শুরু করলেই স্বরাজ পার্টি তাদের সঙ্গ ত্যাগ করবে। সত্যেন মিত্র ও সুভাষচন্দ্র বসু স্বরাজ্য দলের সচিব হন। এই সময় আনন্দবাজার পত্রিকা, প্রবর্তক, সারথী প্রভৃতি পত্রিকা বিপ্লবীদের দেশপ্রেম ও আত্মদানের ব্যাপক প্রচার করে। দ্রুত সরকার বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে স্বরাজ্য দলের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের নীতি গ্রহণ করে। এতে স্বরাজ্যবাদী ও গান্ধীবাদীরা কাছাকাছি এসে পড়েন। পরিবর্তন বিরোধীরা গ্রামকে কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিলেন, আর স্বরাজীরা বেছে নিয়েছিলেন লোকাল বোর্ড, মিউনিসিপ্যাল কর্পোরেশন। রাজনৈতিক ক্ষমতার দিক থেকে দ্বিতীয়টি বেশি গুরুত্ব, কারণ এখানেই আমলাতন্ত্রের মূলোচ্ছেদ করতে হবে এবং এখানেই ভারতীয়দের স্বায়ত্ত শাসনের পরীক্ষা। এই অবস্থায় 1924 সালের মার্চে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মোট 55টি আসন স্বরাজ্য দল লাভ করে। নির্বাচনে সুভাষচন্দ্র 22 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে স্বরাজ্য দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নবনির্বাচিত পৌর সদস্যদের প্রথম সভায় 16 এপ্রিল 1924 চিত্তরঞ্জন দাস মেয়র এবং হুসেন সৈয়দ সুরাবর্তী ডেপুটি মেয়র নির্বাচিত হলেন। মেয়র পদপ্রার্থী প্রিয়নাথ মল্লিক নাম প্রত্যাহার করে নিলে চিত্তরঞ্জন একমাত্র প্রতিদ্বন্দ্বী ডব্লিউ.এস. উইলসনকে পরাজিত করে চিত্তরঞ্জন পান 59 এবং উইলসন পান 13টি ভোট। মেয়র নির্বাচিত হন। স্বরাজ্য দলের সাফল্যে উদ্বিগ্ন ইউরোপীয়রা বোম্বাইতে ইউরোপীয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ভারতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশ্য ইতিপূর্বেই লর্ড লিটন স্বরাজ্য দলের সাফল্যের সঙ্গে বৈপ্লবিক অপরাধ সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেছিলেন। সুতরাং স্বরাজ্য দল তথা চিত্তরঞ্জন দাসকে দ্বিবিধ প্রতিপক্ষের গান্ধীবাদী নেতৃত্ব এবং ইউরোপীয় সংগঠন মোকাবিলা করতে হয়েছিল। এই বছরই মেয়র চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার রূপে সুভাষকে বরণ করে নেন। গোপাললাল সান্যাল যে কথার শেষ নেই বইয়ে সুভাষচন্দ্রের দায়িত্ব বোধ নিয়ে যে অভিজ্ঞতা নথিভুক্ত করেছেন তা এরকম: কর্পোরেশনের শাসন ব্যবস্থায় সুভাষচন্দ্র এলেন প্রধান রূপে। নিযুক্তির পরে তিনি ঘোষণা করলেন মেয়র দেশবন্ধুর নির্দেশিত পথে তিনি কর্পোরেশনকে চালিত করবেন। কলকাতা মানে যে শুধু চৌরঙ্গি, পার্ক স্ট্রিট নয়, তা তিনি সকলকে বুঝিয়ে দেবেন। এই ঘোষণা অনুযায়ী তিনি কাজও শুরু করেছিলেন। সকাল 7টায় তিনি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কর্পোরেশনের বিভিন্ন কারখানা ও কর্মকেন্দ্র পরিদর্শনে যেতেন। গন্তব্যে পৌঁছেই তিনি সরাসরি অকুস্থলে উপস্থিত হতেন এবং গোলমালটা বা অসুবিধাটা কিসের বা কেন হচ্ছে তা হাতে কলমে জানবার চেষ্টা করতেন। এক সকালে দেখা গেল বাড়িতে সুভাষচন্দ্রের বসার ঘরে তার টেবিলের পাশে একজোড়া বিরাট আকারের গামবুট। মেজদা শরৎচন্দ্র ঘরে ঢুকেই বুটজোড়া দেখে থেমে গেলেন। এ আবার কি? এ নিয়ে কী হবে? সুভাষচন্দ্র টেবিলের পাশেই বসেছিলেন। মাথা নিচু করে বললেন, আমি পড়ব কেন? একবার কালীতলা যাচ্ছি, ড্রেনে নামতে হবে, ওখানে এত জল কেন জমে তা জেনে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। ও,
মেজদা ওখান থেকে সরে পড়লেন। একটু পরেই কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, ড্রেনেজ বিভাগের ইঞ্জিনিয়ার এবং আরও অনেকে এলেন। সুভাষচন্দ্র ওই নতুন গামবুট নিয়ে চললেন কালীতলা জল নিকাশ ব্যবস্থার উন্নতির আশায়। এরূপ প্রভাতিক অভিযান চলত প্রায় নিত্যই। এরপরই আছে নিত্যকার অফিস, সেখানে হাজির হতেন সকাল 10টায়। প্রাত্যহিক পরিদর্শন শেষে 10টায় অফিসে পৌঁছতে হলে অধিকাংশ দিনই তার পক্ষে বাড়ি ফিরে আহারাদি সমাপন করা সম্ভব হতো না। অফিসে গিয়ে বসে এক কাপ চায়ের সঙ্গে আবার কাজ শুরু করতেন। কোনোদিন বাড়ি ফিরতেন না রাত 9টা নাগাদ, কোনোদিন বা তারও পরে। ইতিপূর্বে গৃহে অর্থী বা প্রত্যর্থীর দল জমায়েত হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনাদি শেষ করতে কোনোদিন বাজত রাত 11টা, কোনোদিন বা আরও বেশি। এরপর শুরু হতো তার নিজস্ব লেখাপড়া। কলকাতা মিউনিসিপ্যালিটি সংক্রান্ত নতুন আইন পুঙ্খানুপুঙ্খরূপে পাঠ ও আলোচনা হতো নিত্যরাত্রে। সামান্য চার উপর দিয়ে সুভাষচন্দ্র যে কতদিন কত রাত কাটিয়ে দিয়েছেন তার সহকর্মীরাই জানেন। পরবর্তী জীবনে এর ফলে তাকে যে কিরূপ রোগে আক্রান্ত হতে হয়েছিল তাও কারো অজানা নয়। রাজবন্দী অবস্থায় মান্দালয় জেলে তার দুরারোগ্য ব্যাধি, আরও পরবর্তীকালে রুগ্ন অবস্থায় অস্ট্রিয়ায় গমন, সেখানে পেটে অস্ত্রোপচার ও অসুস্থতা, ত্রিপুরী কংগ্রেসকালে অদ্ভুত ব্যাধির আক্রমণ, এসবের মূলে ওই কর্পোরেশনের কাজ, দিবারাত্র পরিশ্রম, অনাহার বা অনিয়মিত আহার এবং অত্যাধিক চা পান যে কতখানি দায়ী তা কে বলবে।